এবারে আমরা দেখব জ্যামিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক বৃত্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে সবচেয়ে সহজ প্রশ্নগুলো আসে, কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, সবচেয়ে সহজ প্রশ্নগুলো আসে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে। প্রথমে আমরা দেখবো অষ্টম শ্রেণীর অধ্যায় 10। চলেন আমরা একটু দেখে ফেলি। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার। বৃত্তের প্রশ্নগুলো আবারও বলি ভাইয়া, খুবই সহজ, কিন্তু আপনি যদি ছবি না আঁকেন তাহলে পারবেন না। যদি ছবি না আঁকেন তাহলে পারবেন না। ক্লিয়ার? ছবি আঁকতে হবে, ওকে? ছবি না আঁকলে পারবেন না। বৃত্তের অঙ্ক থেকে ঘড়ি আসে। একদম সহজ একটা কনসেপ্ট বলি ভাই, আপনাকে তিনটা জিনিস এখানে মুখস্থ রাখতে হবে। প্রথমত, এক, বৃত্তের এই যে চারপাশের যে গোল অংশটা, যেটা থেকে আমরা বৃত্ত বলি, এটা পরিধি, এটা টোটাল ভ্যালুটা হচ্ছে টোয়াইস পাই আর। বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রের চারপাশে, বৃত্তের কেন্দ্রে একটা বিন্দু হয়, এই বিন্দুর চারপাশের মোট কোণ কত? 360 ডিগ্রি। ঠিক আছে, এই দুইটা জিনিস গেল। 3 নাম্বার হচ্ছে এই যে বৃত্ত যে জায়গাটাতে আঁকছি, এটা টোটাল ক্ষেত্রফল, এটা হচ্ছে পাই আর স্কোয়ার। এই তিনটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখতে হবে। যে কোনো একটা বৃত্ত নিয়ে যখন আমরা আলোচনা করবো, সেখানে আলোচনায় আসবে পরিধি। পরিধির মধ্যে বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে, চাপ। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে কোণ। সেই চাপ কেন্দ্রে কতটুকু কোণ ধারণ করে, এই টাইপের জিনিসগুলো আমাদের লাগবে। ওকে, ঠিক আছে। তো এই পার্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বৃত্তের এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং বৃত্ত চ্যাপ্টার ভাই একটু তুলনামূলক একটু কঠিন হবে। সো বেশি সময় দিয়ে পড়তে হবে। আবার বলি, ছবি আঁকতে হবে। ওকে, তো বৃত্তের ডেফিনেশন অ্যাজ ইউজুয়াল আপনাকে ডেফিনেশন খুব ভালো মতো পড়তে হবে। এবার ভাই জ্যা এবং চাপ, এই দুটো জিনিস খুব ভালো মতো বুঝতে হবে। জ্যা এবং চাপ খুব খুব ভালো মতো বুঝতে হবে। ওকে, আমি সহজে একটা জিনিস বুঝাই দিই। পরিধির উপরে যে কোনো একটা অংশকেই বলে চাপ। ঠিক আছে, পরিধির উপর যে কোনো একটা অংশকেই বলে চাপ। মনে করেন পি ওয়াই কিউ, এটা একটা চাপ। পি জেড কিউ, এটা একটা চাপ। ঠিক আছে, আর জ্যা হচ্ছে যে কোনো একটা চাপের দুই মাথাকে আপনি যোগ করে যে সরল রেখাটা পাবেন, এটা হচ্ছে জ্যা। মানে বৃত্তের যে ব্যাসার্ধ বা বৃত্তের যে ব্যাস, সে হচ্ছে একটা জ্যা, এবং সেটা হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ জ্যা। ওকে, বৃত্তের ব্যাস বৃত্তের সর্ববৃহৎ জ্যা। এই যে দেখেন, বলে দিই, দেখেন বৃত্তের যে কোনো বৃত্তের সংযোজক রেখাংশ বৃত্তটির এক জ্যা। প্রত্যেক জ্যা বৃত্তটিকে দুটি চাপে বিভক্ত করে। ঠিক আছে, তো আমি আপনাকে একটা জিনিস বলে রাখলাম, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, সরি, ব্যাস হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ জ্যা। ওকে, আচ্ছা, ব্যাস ও পরিধি ভাই, এই ডেফিনেশন গুলো আবারও বলি। যারা মনে করতেছেন ভাই আমি তো ছোটবেলায় পড়ি নাই, কিচ্ছু দরকার নাই। ছোটবেলায় পড়ছেন না পড়ছেন ভুলে যান। আপনি মনে করেন যে এমনি কিচ্ছু পারেন না, যেটা প্রথম ক্লাসেই বলছি। হ্যাঁ, মনে আছে? সো সেইভাবে করে চিন্তা করে আপনি জিনিসগুলো করে ফেলেন। দিস ইজ ভেরি ভেরি সিম্পল। ডেফিনেশন গুলো পড়েন, পাশের ছবিটা নিজে হাতে আঁকেন। দিস ইজ ভেরি সিম্পল। ঠিক আছে, ওকে। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য ভাই, এই উপপাদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্যাখ্যা সহ নিজের ছবি এঁকে বুঝতে হবে। আবার বলি, ছবি এঁকে বুঝতে হবে। এগুলো আমার পড়ানোর কিছু নাই, আপনার ছবি এঁকে পড়তে হবে। ছবি পাশে আঁকাই আছে, নিজে হাতে আবার আঁকতে হবে। ওকে, সো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন। যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ জ্যায়ের উপর লম্ব। ব্যাস ভিন্ন মানে ব্যাস বাদে। এটা ব্যাসের ক্ষেত্রে হবে না, কারণ বৃত্তের কেন্দ্র আর ব্যাস তো একে অন্যের উপরে থাকে, তাই না? বৃত্তের কেন্দ্র তো বৃত্তের ব্যাসের উপরেই থাকে। ঠিক আছে, তো এই জন্য আসলে তো বৃত্তের কেন্দ্রই আসলে বৃত্তের ব্যাসের মধ্যবিন্দু। তো এই জন্য বলতে ব্যাস ভিন্ন। ঠিক আছে, যে ব্যাস ছাড়া অন্য যে কোনোটা। দিস ইজ সো সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, দিস ইজ সো সো ইম্পর্টেন্ট। কেন? এরকম একটা ছবি দেওয়া থাকলে আপনি বুঝতেই পারতেছেন যে এই প্রশ্ন এইখানে যেটা বলছে, ও এম, ও এম হচ্ছে এ বি এর উপর লম্ব, ও এম হচ্ছে এ বি এর উপর লম্ব। সেইটা যদি হয়, তাহলে আপনি দেখেন এই ত্রিভুজটা চিন্তা করেন। ত্রিভুজে চিন্তা করেন, এই ত্রিভুজে ও এ এম, তাতে এই এম পয়েন্টে যে কোনটা আছে সে 90 ডিগ্রি। এই টাইপের এই যে এডিশনাল ইনফরমেশন, হ্যাঁ, এই জিনিসগুলো খুব খুব খুবই দরকার। ওকে, ঠিক আছে, এই জিনিসগুলো ভাইয়া খুব খুব খুবই লাগবে আমাদের। ওকে, মানে কনসেপ্ট গুলো আসলে খুব ভালো মতো ক্লিয়ার করতে হবে। ওকে, কারণ এখান থেকে যে কোন পরিমাপের অঙ্কগুলো আসে, এগুলোই কঠিন হয়ে যায়। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো যেমন এই যে দেখেন কাজ, এই কাজটা যদি করার চেষ্টা করেন, না পারলে আমাকে বলবেন। ঠিক আছে, কাজটা করার চেষ্টা করবেন। ওকে, কাজটা করার চেষ্টা করবেন। ওকে, আমি একটু কাজের প্রমাণটা বলে দিই সর্বসমতা ব্যবহার করে। দেখেন, এখানে বলি, এই দুটো ত্রিভুজে মানে খাতায় লিখবেন, যে এখন যে কতটুকু বলবো খাতায় লিখেন। ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম, এই দুটো ত্রিভুজকে আমাদের প্রমাণ করতে হবে যেটা সর্বসম। ওকে, আসলে কাজের মধ্যে বলছে যে এই যে ও এমটা,
সেইটা এবি কে সমদ্বিখণ্ডিত করছে। মানে আমরা প্রমাণ করতে হবে এ এম সমান বি এম। এ এম সমান বি এম আমরা তখনই প্রমাণ করতে পারবো যখন লিখতেছেন খাতায় ও এ এম সর্বসম হচ্ছে ও বি এম। ওকে, তো এটা প্রমাণ করা খুবই সহজ। কেন সহজ সেটা আমি আপনাকে বলি। লেখেন, এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা জানি ও এম এ ইকুয়ালস টু ও এম বি। কেন? কারণ দুজনে 90 ডিগ্রি, তাই না? দুজনে 90 ডিগ্রি। সেটা আমরা কেন 90 ডিগ্রি বলতে পারছি? এই উপপাদ্য 1 থেকে। এরপরে দেখেন, এরপরে একটা জিনিস খেয়াল করেন, এই যে ও এ আর ও বি এই দুজনের সমান কেন? কারণ এই দুজনের বৃত্তের কি ব্যাসার্ধ, তাই না? এই দুজনে কি বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখেন, একটা বাহু পাইলাম, একটা কোণ পাইলাম, ঠিক আছে? কোনটা পাইছি? যে লম্ব কোণটা 90 ডিগ্রি। আর একটা জিনিস খেয়াল করেন এবার, এই যে পুরো ত্রিভুজটা ও এ বি, এই ত্রিভুজে ও এ বাহু আর ও বি বাহু সমান, তাহলে এ কোণ আর বি কোণ সমান না? এ কোণ আর বি কোণ সমান। তাহলে আবার একটু ব্যাক করে দেখেন, আমরা ও এ এম এবং ও বি এম এই দুটো ত্রিভুজের মধ্যে পাইলাম কি? এম পয়েন্টে যে দুইটা কোণ ও এম এ ইকুয়ালস টু হচ্ছে ও এম বি। লেখেন খাতায় যা বলছি লেখেন, একটু ব্যাক প্রেস করে আবার লেখেন। আবার এম এ ও সমান হচ্ছে এম বি ও। দুইটা কোণ পেয়ে গেলাম সমান, আর দুইটা বাহু পাইলাম সমান, যে ও এ সমান ও বি। ক্লিয়ার? এখান থেকে আমরা প্রমাণ করতে পারি ত্রিভুজ দুটা সর্বসম। ওকে, ত্রিভুজ দুটা সর্বসম হইলে কি হবে? এ এম সমান বি এম, মানে অনুরূপ বাহুগুলো সমান হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে ব্যবহার করে এরকম পরীক্ষার হলে আমাদের এগুলা ব্যবহার করে প্রমাণ করতে হবে যে এই ধরনের অ্যান্সার গুলো লিখতে হবে। তো এগুলো আসলে কি আপনারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের বা কমার্স ব্যাকগ্রাউন্ড, তাদেরকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বাট এগুলো ইজিলি পারবেন। পরীক্ষায় এই জিনিসগুলো ইজিলি পারবেন, ঠিক আছে? ওকে, দেন অনুসিদ্ধান্ত দুইটা আমি একটু বলে দিই। বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড কেন্দ্রগামী, মানে এটা আসলে এই উপপাদ্যটারই একটা বিপরীত জিনিস। মানে বুঝাইছে, এবি যদি একটা জ্যা হয়, তার লম্ব সমদ্বিখণ্ড কেন্দ্র দিয়ে যাবে। মানে এর লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? তার মধ্যবিন্দুতে যদি আমরা একটা লম্ব আঁকি, সেটা কেন্দ্র দিয়ে যাবে। এটাই হচ্ছে অনুসিদ্ধান্ত 1 বলছে। যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। এটা আপনারা অলরেডি দেখে বুঝতেছেন যে আমরা যদি এই ত্রিভুজটার উপরে, সরি কি বলে, এই বৃত্তের উপর দিয়ে একটা সরলরেখা আঁকি, যেটা সর্বোচ্চ এই বৃত্তটাকে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। কেন সর্বোচ্চ দুইটা বিন্দুতে বলছে? কারণ একটু পরে আমরা দেখবো স্পর্শক নামে একটা জিনিস আমরা শিখি। স্পর্শক বৃত্তকে একটা মাত্র বিন্দুতে স্পর্শ করে, সে জাস্ট টাচ করে বাইরে দিয়ে চলে যায়, ঠিক আছে? আর এছাড়া স্পর্শক বা অন্য যে কোনো কিছু যে বৃত্তকে ক্রস করে, সেটা দুইটা পয়েন্টে ছেদ করে, রাইট? এটা তো আমরা কনসেপচুয়ালি বুঝতেই পারতেছি, তাই না? তো অনুসিদ্ধান্ত দুইটা আমাদের ক্লিয়ারলি হয়ে গেল। ওকে, ওকে। উপপাদ্য 2 এই জিনিসগুলো আমি আর ডিটেলস ব্যাখ্যাতে যাব না, ঠিক আছে? ডিটেলস ব্যাখ্যাতে যাব না, আপনারা জাস্ট প্রমাণ করতে হবে না। আবারও বলতেছি, বাট ছবি এঁকে জিনিসগুলো শিখতে হবে। ছবি এঁকে ভাই, এই জিনিস যদি বৃত্তের এই জিনিস যদি দিনে, মানে লাইফে 2 বার ছবি এঁকে না করেন, অ্যাটলিস্ট 2 বার, জীবনে বুঝবেন না। অ্যাটলিস্ট 2 বার, সবচেয়ে ভালো হয় 7 বার 10 বার করতে পারলে, তাহলে এই জিনিসগুলো ব্যবহার শিখতে পারবেন, প্রয়োগ শিখতে পারবেন, আদারওয়াইজ শেখা হবে না। বাট লিস্ট ভাই ছবি না আঁকলে কিন্তু এই বৃত্ত জীবনেও পারবেন না। বৃত্ত থেকে আমি লিখে দিই, আপনার এবার পরীক্ষায় লিস্ট 2টা কোশ্চেন কমন পাবেন, লিস্ট 2টা কোশ্চেন কমন পাবেন। ওকে, 3 লাগবে উপপাদ্য, সরি কইছিলাম আমরা, হ্যাঁ উপপাদ্য 3 লাগবে। আচ্ছা, এই যে ভাই উদাহরণ 4টা খুব ভালো মতো করবেন। যেটা আমি বলছিলাম বৃত্তের ব্যাসই বৃহত্তম, যেমন আছে দেখতে বলে আসছিলাম, ঠিক আছে? তো এটা ভাই উদাহরণ 4টা ভালো মতো করবেন। পরীক্ষায় প্রমাণ লাগবে না, বাট জাস্ট বোঝার জন্য বা জানার জন্য করবেন। ওকে, আচ্ছা, এবারে আসো ভাইয়া, এই জিনিসটা খুব লাগবে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। এই 10.5 থেকে এই ভাইয়া উদাহরণগুলো একটু করতে হবে। উদাহরণ 1, উদাহরণ 2, এটা একটু ভালো মতো করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল খুবই খুব ইম্পর্টেন্ট টপিক, এবং খুব খুব লাগবে, খুব খুব কাজে লাগবে। ওকে, এই যে সব থেকে প্রচুর প্রশ্ন আসবে, কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আসবে। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অলরেডি আমরা শিখছি বা জানি, অনেক ক্ষেত্রে অন্যান্য ক্লাস অনেক কিছু পড়ছি। উদাহরণ 3 পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। উদাহরণ 3 খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? উদাহরণ 4 খুব 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 ইম্পর্টেন্ট।
উদাহরণ 4 আইবি এর পরীক্ষায় বহুবার আসছে, উদাহরণ 4 আইবি এর পরীক্ষায় বহুবার আসছে, আমি আবার বলে দিলাম। ঠিক আছে? দেন এগুলো সব পরিমিতিতে চলে গেছি আমরা অলরেডি, ক্লিয়ার? আমরা অলরেডি কোথায় চলে গেছি? পরিমিতিতে চলে গেছি। বেলুন বা সিলিন্ডার, এই যে একই রকম বেলুন বা সিলিন্ডারের যে ডেফিনেশন বা যা কিছু আছে সব দেখে উদাহরণ 5টা করবেন। ঠিক আছে? উদাহরণ 5 করবেন। আমরা অলরেডি পরিমিতিতে চলে গেছি। ঠিক আছে? উদাহরণ 5 করবেন। ওকে? তার আগে এই যে এই বেলুনের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রসেসটা শিখবেন, সেটা হচ্ছে টোয়াইস পাই আর স্কোয়ার প্লাস টোয়াইস পাই আর এইচ, পাই আর এইচ। ঠিক আছে? সো এটার এরপর তো নর্মাল কমন নিছে, টোয়াইস পাই আর কমন নিলে আর প্লাস এইচ আসছে, ওটা কোনো সমস্যা না। ওইটা আপনারা আগেরটা মুখস্থ রাখলেই পারবেন। ঠিক আছে? বাট দিস ইজ সো ইম্পর্টেন্ট। এখানে প্রথম অংশে যেটুকু জিনিস নিয়ে শেষ। এবারে দেখেন অধ্যায় 9, 10, 8 মানে নবম দশম শ্রেণীর, নবম দশম শ্রেণীর অধ্যায় 8। ওকে? এইটাও ভাই আসলে খুব ছোট চ্যাপ্টার, খুব ছোট চ্যাপ্টার। আপনারা অলরেডি যেসব ডেফিনেশন যা যা পড়ে আসছেন এটা ইম্পর্টেন্ট, বাট এখানে ভাই নতুন টপিক কি আসতেছে? বৃত্তের অভ্যন্তর ও বহির্ভাগ। খুবই খুব ইম্পর্টেন্ট টপিক, বৃত্তের অভ্যন্তর ও বহির্ভাগ। এটা নর্মালি এখানে যেরকম ডেফিনেশন যা কিছু বলা আছে ছবি এঁকে দেখাই দিয়ে ইজিলি পড়ে ফেলতে পারবেন, এটা নিয়ে সমস্যা মানে বৃত্তের জ্যাও ব্যাস এই জিনিস অলরেডি আগের চ্যাপ্টারে পড়ে আসছি, স্টিল এখানে একটু পড়বেন। ওকে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন ভাই, উপপাদ্য 1, ঠিক আছে? এটা অলরেডি আপনারা জানেন, ক্লাস 9-10 আগের ক্লাসে পড়ে আসছি। ঠিক আছে? অনুশীলন তো 1, 2 মানে কমন, কিন্তু আপনার উদাহরণ উপপাদ্য 2 আপনার কমন। ঠিক আছে? উপপাদ্য 3 আপনার কমন, আগের চ্যাপ্টারে পড়ে আসছি, মানে আগের ক্লাসে বই পড়ে আসছি। অনুশীলন 1 বৃত্তের ব্যাসই বৃহত্তম, যা অলরেডি আপনি জানেন। হ্যাঁ? বৃত্তচাপ। এইখানে ভাইয়া নতুন আসবে একটু এই ধরনের টপিক গুলো, 8.2 তে একটু নতুন আসবে। ঠিক আছে? 8.2 থেকে কিছু নতুন জিনিস পাবে। ঠিক আছে? এই যে কোণ কর্তৃক খণ্ডিত চাপ, যে আমরা যদি একটা কোণ বলি, এই এই মুহূর্তে যে কোণটা ছবিতে দেখতে পাচ্ছেন, সে একটা চাপ কোণটাকে সেট করছে এ পি বি। আবার একই রকম আমরা যদি বলি এ পি বি, সে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে এই কোণটা, যে এ ও বি কোণটাকে তৈরি করছে সে। হ্যাঁ? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে বৃত্তস্থ কোণ। ঠিক আছে? বৃত্তস্থ কোণ এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস। বৃত্তস্থ কোণ মানে কি? একটা চাপের উপর থাকা এমন একটা কোণ যে বৃত্তের ব্যাস পরিধির কোনো একটা পয়েন্টকে টাচ করে। হ্যাঁ? তো একটা জিনিস খেয়াল রাখবেন, এটা উপপাদ্য আমরা পাবো যে একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। দণ্ডায়মান মানে কি? যে আপনি এ আর বি কে ঠিক রেখে যে কোনো বৃত্তে যে কোনো পয়েন্টে কানেক্ট করেন, যে কোণটা আসবে সেই কোণটা বাকি একই রকম ভাবে অন্য তৈরি করা যে কোনো কোণের সমান হবে। ঠিক আছে? সো বৃত্তস্থ কোণ এটা ইম্পর্টেন্ট। একই রকম কেন্দ্রস্থ কোণ আছে, কেন্দ্রস্থ কোণে যারা কেন্দ্র উৎপন্ন করে। বৃত্তস্থ কোণ মানে বৃত্তের পরিধিতে উৎপন্ন করে, বৃত্তের পরিধিতে উৎপন্ন করে। কেন্দ্রস্থ কোণ মানে বৃত্তের পরিধিতে উৎপন্ন করে, সরি। আর কেন্দ্রস্থ কোণ মানে বৃত্তের সেন্টার উৎপন্ন করে। আর বৃত্তস্থ কোণ মানে বৃত্তের পরিধিতে উৎপন্ন করে। ঠিক আছে? বৃত্তস্থ কোণ মানে বৃত্তের পরিধিতে উৎপন্ন করে, আর কেন্দ্রস্থ কোণ মানে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করা কোণ। হ্যাঁ? ঠিক আছে? এই যে দেখেন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ভাইয়া। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, প্রমাণ করতে হবে না। মানে একই চাপের উপর দণ্ডায়মান, মনে করেন এই বিসি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। আর বৃত্তস্থ কোণ কোনটা? বিএসি। সো দেখা যায় যে বিএসি এর চেয়ে বিওসি তার মান দ্বিগুণ হয়, বিওসি তার মান দ্বিগুণ হয়। ঠিক আছে? তার মান দ্বিগুণ হয়, দ্বিগুণ দ্বিগুণ, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ? ওকে। পরেরটা একই রকম সমান, এই যে মাত্র বলছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। মানে হাজারটা বৃত্তস্থ কোণ হইতে পারে, তারা প্রত্যেকে সমান হবে। ওকে? এখানে যেমন জাস্ট দুইটা আঁকছে, আপনি ডানে বামে নেন, যে বি, এখানে আমরা আর রাখলেন, দেন ডি, যেভাবে ইচ্ছা আঁকেন। সবকিছু যেরকম উপরের দিকে আঁকতে হবে এমন না, ডানে বামে যেদিকে আঁকেন কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি এমন হয় যে একটা জ্যায়ের দুই প্রান্তে গিয়ে মিলছে এবং আরেকটা কোণ আছে কোথায়, ওই যে বৃত্তের পরিধির উপরে যে কোনো জায়গায়, মানে পরিধিকে টাচ করা যে কোনো জায়গায়, এটা সবাই সমান হবে। ওকে? পদচ্ছয় অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, দিস ইজ সো ইম্পর্টেন্ট। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? অর্ধবৃত্তের মধ্যে, আর ওই যে আগে তখন যা শিখে আসছি সেরকমই ডিফারেন্স হচ্ছে কি, এখানে একটা ব্যাস থাকে এবং আরেকটা পয়েন্ট হচ্ছে ওই ব্যাসের দুই দিকে বৃত্ত উৎপন্ন করে, এবং এটা জানি এটা অলওয়েজ হচ্ছে একটা ধান্দাবাজির জায়গা। ঠিক আছে? যে এই যে জিনিসগুলো আমরা করার চেষ্টা করি কেন? প্রশ্নটা পুরো ধান্দাবাজি টাইপের একটা প্রশ্ন হবে, কেন জানেন? আমাদের অলওয়েজ মানে মিসলিড করবে। ঠিক আছে? প্রশ্নটা আমাদের অলওয়েজ মিসলিড করবে। ঠিক আছে? আমাদেরকে দেখে মনে হবে এইটা হয়তো একটা অর্ধবৃত্ত, কিন্তু আমাদের যদি প্রশ্নে না বলা থাকে যে এই বিতার ব্যাস, তাহলে এটার অর্ধবৃত্তস্থ কোণ ধরা যাবে না। আবারও বলছি, ইলিউশন, ইলিউশন আমাদেরকে চোখের ধাঁধায় ফেলবে।
যদি একমাত্র প্রশ্নে বলা থাকে যে এবি তার ব্যাস, তখনই আমরা বুঝতে পারবো সি 90 ডিগ্রি। যদি সেটা বলা না থাকে যে এবি ব্যাস, তাহলে ছবি দেখেই আমরা ধরে নিতে পারবো না যে এবি ব্যাস। ক্লিয়ার? এই প্রশ্ন একটা ধান্দাবাজির জায়গা পুরা। আমাদেরকে বারবার ইলিউশন করবে, সেটা জিএরই দেন, জিম্যাট দেন, আইবির পরীক্ষা দেন, আর ব্যাংকের পরীক্ষা দেন। ক্লিয়ার? আমাদেরকে বারবার মিসলিড করবে। ঠিক আছে? ওকে ভাই, এখানে অনুসিদ্ধান্ত 1 আর 2টা একটু দেখবেন। ঠিক আছে? সো অতিচাপ মানে কি বলেন তো? যে চাপটা বড়। আর এখানে দেখেন সমকোণী ত্রিভুজের অতিভুজ, কারণ তারা ছবি আঁকবেন ভাই। আবার বলি, এখানে যা কিছু প্রমাণ করতে বলুক, যা কিছু বলুক, আপনি হাতে হাতে ছবি আঁকবেন। ছবি আঁকলে আপনার মাথায় আসবে। ঠিক আছে? ছবি এখন যত ছবি আঁকবেন, পরীক্ষার হলে ছবি তত বুঝতে সুবিধা হবে। এখন যত ছবি আঁকবেন, পরীক্ষার হলে বুঝতে তত সুবিধা হবে। ঠিক আছে? অনুসিদ্ধান্ত 2 আর অনুসিদ্ধান্ত 2 কাজ। অনুসিদ্ধান্ত 2 আর কাজ একে অন্যের বিপরীত। ঠিক আছে? অনুসিদ্ধান্ত 2 আর কাজ একে অন্যের বিপরীত। এগুলো আপনাকে কিছু করতে পারেন, আপনি ছবি এঁকে খালি বুঝলেই হবে। মুখস্থ করাটা জরুরি না। ওকে? বৃত্তস্থ চতুর্ভুজ, দিস পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট। একটা বৃত্তের মধ্যে যখন একটা চতুর্ভুজ থাকে, মানে ওই চতুর্ভুজের 4টা পয়েন্ট যদি বৃত্তের পরিধির উপরে থাকে, তখন আমরা সেটাকে বলি বৃত্তস্থ চতুর্ভুজ। ওই চতুর্ভুজের 4টা পয়েন্ট যদি বৃত্তের পরিধির উপরে থাকে, যেমন দেখেন এ বৃত্তের পরিধির উপরে আছে, বি পরিধির উপরে, সি পরিধির উপরে, ডি পরিধির উপরে, মানে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের কিছু বিশেষ প্রপার্টি আছে, সেগুলো উপপাদ্যে আমরা শিখবো। বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুই বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, মানে 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুই বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রমাণ শিখতে হবে না, আবার বলি প্রমাণ শিখতে হবে না, বাট জিনিসগুলো ছবি এঁকে বুঝতে পারতে হবে। ওকে? সেই অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্ত 2, ঠিক আছে, এগুলা প্রমাণ করতে হবে না, বাট হচ্ছে ভাইয়া ছবি আঁকতে হবে। ঠিক আছে? ছবি আঁকতে হবে, নিজেরা ছবি আঁকতে হবে। ঠিক আছে? ছবি আঁকতে হবে। উপপাদ্য 8 লাগবে, মানে উপপাদ্য 8 খুব ভালো মতো দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট। বৃত্তের স্পর্শ ছেদক, ভাইয়া এই জিনিসটা আমি পড়াবো না, বাট দিস ইজ সো ইম্পর্টেন্ট। যদি ভালো মতো না পড়েন, আপনি ধরা খাবেন, মারা খাবেন, নট অনলি ধরা। মানে এখান থেকে রেগুলার প্রশ্ন আসে স্পর্শ ছেদক থেকে। ওকে? মন্তব্য খুব ভালো মতো পড়বেন ভাই, আমি যে বারবার বলি থিওরি 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 থিওরি, খুব 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 ভালো মতো পড়বেন। সাধারণ স্পর্শক, দিস ইজ সো ইম্পর্টেন্ট, সো সো ইম্পর্টেন্ট। এখানে যতগুলো ছবি আছে, আইবিএ থেকে প্রশ্ন রেগুলার আসছে, রেগুলার আসছে, আবারও বলতেছি রেগুলার আসছে। তো আমি যখন বই থেকে করাবো, তখন যদি বলি যে এই জিনিসকে আমার আর বোঝানো লাগবে, যদি বলেন কি ভাই এটা বুঝিনি, একদম এই সাধারণ স্পর্শকের পৃষ্ঠাটা ধরাই দিব। এইখানে যত সুন্দর করে আলোচনা করছে, আমি কেন, আমার দাদা এর চেয়ে বেটার ভাবে পড়াইতে পারবে না, দুনিয়ার কেউ পারবে না। ঠিক আছে? সাধারণ স্পর্শক টপিকটা এরকম করে সহজে বুঝিয়ে দিই। এত সহজ, আপনি যদি ছবি আঁকলে জিনিসগুলো আপনার অনুধাবন করতে পারা উচিত। আমি আপনাকে একটা সহজ পাজেল বলি। একটা রেখার দুই পাশে কত ভাবে তার বৃত্তটা আঁকা যায়, সেটাই হচ্ছে এই প্রশ্নটা। এই সাধারণ স্পর্শক, হ্যাঁ, এই ছবিগুলো দেখেন কত ভাবে দুইটা ঠিক রেখে, মানে কি বলে, দুইটা বৃত্তকে ঠিক রেখে তাদের একটা সাধারণ স্পর্শক বানাইছে। ঠিক আছে? অনুসন্ধান 1, 2, 3 দেখবেন, উপপাদ্য 10 দেখবেন, হ্যাঁ। দেন মন্তব্য যেটা খুব ভালো মতো দেখবেন, মন্তব্য যেটা খুব ভালো মতো দেখবেন, উপপাদ্য 11 কিছুই না। এটা নর্মালি ডেফিনেশনটা দেখতে পারেন, সরি মানে উপপাদ্যের লাইনটা দেখবেন, এবং বিশেষ নির্বাচনটা দেখে এটা ছবি এঁকে বোঝার চেষ্টা করবেন। ওকে? এখানে এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট। যেমন দেখেন বলছে, প্রমাণ করো, কাজের যেটা প্রমাণ করো, দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় স্পর্শ কিন্তু সমরেখ হবে। ভাই এটা প্রমাণ করার কিছু না, আপনি ছবি আঁকলে দেখবেন আপনি বুঝতেছেন। দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে, অন্তঃস্পর্শ কোনটা এখানে, এটা মাত্র আমি বলতেছিলাম যে এতগুলো ছবি এঁকে দেখে অন্তঃস্পর্শ কোনটা, এই যে দুটো বৃত্ত পরস্পর কিন্তু অন্তঃস্পর্শ করছে, মানে ভিতরের দিকে স্পর্শ করছে। হ্যাঁ, ঠিক আছে, ভিতরের দিকে স্পর্শ করতে বলতে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ কিন্তু সমরেখ হবে। হ্যাঁ, যে 1, 2, 3 মানে প্রথম বৃত্তের কেন্দ্র, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, তারা যেখানে টাচ করছে কিন্তু একই সরলরেখায় থাকবে। ঠিক আছে? এটা একটু বুঝে জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, সম্পাদ্য লাগবে না, কোনো ধরনের কোনো সম্পাদ্য লাগবে না, মোটামুটি আমরা শেষ। ঠিক আছে? আমাদের জিনিসগুলো করা শেষ। ঠিক আছে? আচ্ছা ভাই, আমি বলি আইবিএর পরীক্ষায় কি প্রশ্ন আসে, একদম সহজ কথা বলি ভাই, আইবিএর পরীক্ষায় কি প্রশ্ন আসে, এই যে 2 নম্বর প্রশ্ন পরীক্ষায় আসবে, ও কেন্দ্রবিষ্ট বৃত্ত এক্স এর মান কত। 3 নম্বর প্রশ্ন পরীক্ষায় আসবে, পাশের চিত্রে এত ডিগ্রি কত। বললাম ভাইয়া, আবারও বলি ভাই,
এই সব প্রশ্ন এই 9-10 এর বই থেকে সব প্রশ্নই পরীক্ষায় আসবে, 9-10 এর বই থেকে এইসব প্রশ্নই পরীক্ষায় আসবে, আর কিচ্ছু না। এগুলোই পরীক্ষায় আসে, এবার কি এসবই আসে। যেমন দেখেন, বৃত্তের অতিচাপে অন্তর্লিখিত কোণ কেমন কোণ হয়? দিকটাকে উপরে মাত্র আলাপ করে আসছে। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাদের একটির ব্যাস 8 সেন্টিমিটার, অপরটির ব্যাস 4 সেন্টিমিটার হলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? বহিঃস্পর্শ করে, ঠিক আছে। দেন এই প্রশ্নটাকে বহিঃস্পর্শের সাথে মিলিয়ে আঁকেন তো। মানে সবগুলো ডেটা বসান তো। এই যে বহিঃস্পর্শ, এই যে বহিঃস্পর্শ কোনটা ভাই? এই যে দেখেন এইটা, এটা ঘ নাম্বার, মানে বাইরের দিক থেকে স্পর্শ করছে এটা বৃত্ত পরস্পরকে। তবে এগুলো আসলে এরকম করেই আসবে। আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনাকে বারবার বলতেছি, ছবি আঁকবেন, ছবি আঁকবেন, ছবি আঁকবেন। হ্যাঁ, ছবি আঁকা ছাড়া এগুলো হবে না। হ্যাঁ, ক্লিয়ার? ছবি আঁকা ছাড়া এগুলা কি হবে না? এগুলো হবে না। ওকে, মানে এই মোটামুটি এই কটা জিনিসই ছিল। হ্যাঁ, সো আই গেস আমরা খুব সহজেই এগুলো শেষ করতে পারবো, সহজেই বুঝতে পারবো, এটা নিয়ে আমাদের খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, বাট একটু বেশি সময় দেন। আবারও বলবে, পুরো জেমিনিতে আপনি যত উপপাদ্য পড়তেছেন, যা কিছু করতেছেন, ছবি আঁকেন, ইউর লাইফ উইল বি ইজি। ছবি আঁকেন, আপনি বুঝে যাবেন। ছবি আঁকেন, ইউর লাইফ উইল বি ইজি। লাইফ উইল বি ইজি, সো ইজি। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। বৃত্তটা শেষ করেন। ওকে, ঠিক আছে, বাই।